আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে মুসরিভুজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত 11-10-2020 তারিখে আমরা শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আংশিক আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিক্ষা ও মনুষ্যত্বের কিছু আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় সবাই ভালো আছো, আর ভালো থাকতেই হবে। তো সুস্থ মনে সুস্থ দেহের বিকাশ ঘটাতেই হবে। যদি শরীর সুস্থ না থাকে তো মনও সুস্থ হয়ে উঠবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আর আমি দেরি করতে চাচ্ছি না, আমরা মূল আলোচনায় যেতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু লক্ষ্য করো। প্রথমেই শব্দার্থ টিকা নিয়ে আমরা একটু কথা বলবো। আমি শব্দার্থগুলো পাশে লিখে রেখেছি। এখানে দেখো, প্রথমে আছে মনুষ্যত্ব। তো মনুষ্যত্ব কথাটি আসলে কি? আমরা তো আমাদের শিরোনাম হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। তো শিক্ষা সম্পর্কে প্রথম ক্লাসে আমি সংজ্ঞাটা অবশ্যই বলেছিলাম যে সাধারণত জ্ঞান বা দক্ষতা অর্জনই হচ্ছে শিক্ষা। তো যাই হোক, আমরা আজকে শিক্ষা নিয়ে মনুষ্যত্ব অর্জনের শিক্ষার যে গুরুত্ব কত সেটি বোঝাতেই কিন্তু মনোহর সেন চৌধুরী শিক্ষা ও মনুষ্যত্বের প্রবন্ধটি উল্লেখ করেছেন। এটি একটি মননশীল ধারার প্রবন্ধ। তো প্রিয় শিক্ষার্থীরা, মনুষ্যত্ব হচ্ছে কি? মনুষ্যত্ব হচ্ছে মানবিকতা। মানবিকতার একটা দিক। আরো হতে পারে যে প্রেম, ধর্ম, দয়া, এইসব যতগুলো ইতিবাচক দিক রয়েছে সেই দিকগুলোই হচ্ছে মনুষ্যত্ব। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয়ত লক্ষ্য করো, মনুষ্যত্ব লোক বলতে এখানে অর্থটা পুরোটাই পরিবর্তন। দেখো, মনুষ্যত্ব লোক হচ্ছে পৃথিবী বা মর্ত্যলোক, এরকম হতে পারে। নিগড় এই শব্দটি প্রায় জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে তোমাদের পরীক্ষায় আসে। সেদিক লক্ষ্য রেখেই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এখানে নিগড়ের অনেকগুলো সমর্থক শব্দ আছে। যেমন আমরা প্রথমে বলতে পারি শিকল। কি আছে? শিকল আছে, বেড়ি, এই ধরনের কিছু শব্দ রয়েছে। আবার বেড়ি শব্দও শিকল বা শৃঙ্খল। তাহলে নিগড়, শিকল, বেড়ি, শৃঙ্খল, এইভাবে কিন্তু এগুলো আসে। যে কোনো একটা মনে রাখলে তোমাদের এই প্রশ্ন উত্তরটা দেওয়া সহজ হবে। তিমির, এখানে তিমির শব্দটি হচ্ছে অন্ধকার। লেফাফা দুরস্তি, এটি একটি বলা যেতে পারে এটি একটি টিকা। তোমরা তোমাদের আলোচনায় দেখো শিক্ষা মনুষ্যত্বে যে লেফাফা দুরস্তি আর শিক্ষা এক জিনিস নয়। লেফাফা দুরস্তিটা হচ্ছে এরকম, এটি বাইরের ব্যাপার। লেফাফা দুরস্তি হচ্ছে বাইরের দিক থেকে ত্রুটিহীনতা, মানে একেবারে ফিটফাট কিন্তু ভিতরে ফাঁকা। এরকম মানুষ আমাদের সমাজে আছে। এরকম সমাজে মানুষ অনেক দেখতে পাওয়া যায় যে বাইরে খুব চিকন চাকনে করে ফিটফাট করে বের হয়েছে, কিন্তু দেখা যায় তার ভিতরে কোনো মনুষ্যত্ব নেই, কোনো মানবিক দিক নেই, জ্ঞান নেই। এখানেই বলা হচ্ছে যে লেফাফা দুরস্তি হচ্ছে বাইরের দিক থেকে ত্রুটিহীনতা। বাইরের দিক থেকে ত্রুটিহীনতা, বাইরের দিক থেকে ত্রুটিহীনতা। এবার হামেশা কথাটা হিন্দি
ভাষার শব্দ হামেশা হচ্ছে কি সর্বক্ষণ বা সব সময়, সব সময় বা সর্বক্ষণ, সব সময় বা সর্বক্ষণ। আমরা কি থাকি সব সময় জীব সত্তাকে টিকিয়ে রাখার জন্য, মানে হামেশা কি করি, জীব সত্তাকে টিকিয়ে রাখার জন্যই চেষ্টা করে চলেছি। এই ক্ষেত্রে হামেশা কথাটি ব্যবহার হয়েছে। ফতুর, অনেক সময় তোমরা গ্রাম অঞ্চলে মানুষের কথা শুনে থাকবে, অনেক বয়স্ক লোক বলে যে ভাই সব শেষ হয়ে গেল, সর্বশান্ত হয়ে গেল, ফতুর হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল। এরকমই একটি শব্দ হচ্ছে নিঃস্ব বা সর্বশান্ত। তো সর্বশান্তের তোমাদের প্রশ্ন হয়তো একটু উল্টো মনে আসতে পারে যে সর্বশান্ত শব্দের সমর্থক শব্দ নিচের কোনটি, এরকম প্রশ্ন হতে পারে। তো ফতুর শব্দের অর্থ হচ্ছে নিঃস্ব বা সর্বশান্ত। নিঃস্ব, নিঃস্ব বা সর্বশান্ত। দুঃখিত, বানানটা একটু হবে সর্ব, এইটা বইয়ের ভিতরে যেটা আছে বানানটা হবে সর্বশান্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল শিক্ষা ও মনস্তত্ত্ব প্রবন্ধের গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ টিকা নিয়ে আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, বেশি বেশি পড়ার বিকল্প কিছু নেই। সাহিত্য এমন একটি কঠিন বিষয় যে যে যত বেশি অনুশীলন করবে, চর্চা করবে, সাহিত্য তার কাছে ঠিক ততটাই সহজভাবে ধরা দেবে। আর পড়তে পারলাম, হড়হড় করে পড়ে শেষ করে দিলাম, সাহিত্যের বিষয়টি এরকম নয়। সাহিত্য হচ্ছে যে হৃদয় দিয়ে বিশেষ করে গভীর মনোযোগ সহকারে সেটিকে উপলব্ধি করা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে জ্ঞান এবং মনোধর্মমূলক প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করবো এখন। ওরা প্রথমে দেখো, একটা প্রশ্ন লেখা আছে এখানে, কারাগার কাদের কাছে স্বর্গতুল্য। এখানে আলোচনায় এসেছে কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে যে খাওয়া পড়া পেলে সব কিছু ভুলে যায়। এরকম লোক, কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু। এখন কারাগারে বসে আহার খেতে পেলে বা বসে বসে খেতে পেলে যে সেটি জীবন, এটি কিছু কিছু লোকের কাছে জীবন, কিন্তু এটি আসলে সঠিক জীবন নয়। তাহলে কারাগারী, এই যে যারা কারাগারকে স্বর্গতুল্য মনে করে, এরা কি? এরা হচ্ছে মুক্তির স্বাদ বঞ্চিত কিছু মানুষ। মুক্তির স্বাদ বঞ্চিত, মুক্তির স্বাদ বঞ্চিত কিছু মানুষ, যারা কারাগারকে মুক্তির স্বাদ বঞ্চিতরা, এরকম যারা আছে কারাগার, তাদের কাছে এই মুক্তির স্বাদ, যাদের মুক্তির স্বাদের কোনো উন্মাদনা নেই, তারা এই কারাগারকে স্বর্গতুল্য মনে করে। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করো। নিজের থেকে ঠেলা বোঝায়। শিক্ষা ও মনস্তত্ত্ব প্রবন্ধে মানুষের মুক্তির জন্য মোতাহার হোসেন চৌধুরী 2টি উপায়ের কথা বলেছেন। সে 2টি উপায়ের একটি হচ্ছে একটা হচ্ছে নিচের থেকে ঠেলা, আর একটা হচ্ছে উপর থেকে টানা। তো এখানে নিচের থেকে ঠেলা বলতে যে বিষয়টিকে এখানে বোঝানো হয়েছে সেটি হচ্ছে যে আমাদের সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা আর কথা বলা হয়েছে। সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। এই সুশৃঙ্খল সমাজ ব্যবস্থায় এরা যদি নিচের থেকে ঠেলে আর কেউ উপর থেকে টানে, এই সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা বলতে এখানে জীবসত্তার ঘর থেকে এই জায়গাটাকে যদি আমরা সুশৃঙ্খল ভাবে প্রস্তুত করতে পারি, তাহলে উপর থেকে টেনে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। বিস্তারিত আলোচনা আমরা সেদিকে যাচ্ছি না, আমরা পূর্বের ক্লাসে পড়েছি। তারপরেটি দেখো যে অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়, এই বোধটি
এই বোধটি কিসের পরিচয়ক? মানুষের মনুষ্যত্বের পরিচয়ক। মানুষের এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়ক। এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়ক। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অন্ন বস্ত্রের প্রাচুর্যে মুক্তি বড়, এই বোধটিই হচ্ছে মানুষের মনুষ্যত্বের পরিচয়। পরেরটি লক্ষ্য করো, মূল্যবোধের অবক্ষয় বোঝাতে বোঝায় কি? মূল্যবোধের অবক্ষয় বোঝাতে কি বোঝায়? আসলে মূল্যবোধের অবক্ষয় বোঝাতে যেটি লেখক বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে যে মানুষের আত্মিক মৃত্যু, অর্থাৎ আত্মার মৃত্যু, আত্মিক মৃত্যু। এবার পরের প্রশ্নটির দিকে লক্ষ্য করো, লোভের ফলে মানুষের মৃত্যু ঘটে কিসের? আত্মার মৃত্যু ঘটে। পরেরটির দিকে যাও, আত্মিক মৃত্যু বলতে লেখক আসলে কি বোঝাতে চেয়েছে? আত্মিক মৃত্যু বলতে এখানে প্রথমত যেটি বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে নৈতিক অধঃপতন। নৈতিক অধঃপতন আর মূল্যবোধের অবক্ষয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আসলে বিষয়টি কোথায় যাচ্ছে। লক্ষ্য করো এখানে একটু, এখানে বলছিলাম প্রথমেই যে মানুষের মনুষ্যত্বের পরিচয়, আবার মূল্যবোধের অবক্ষয় বলতে বোঝাতে হচ্ছে আত্মিক মৃত্যু। লোভের ফলে মানুষের মৃত্যু ঘটে, আবার আত্মার মৃত্যু ঘটে। আত্মিক মৃত্যু বলতে আবার নৈতিক অধঃপতন, আবার মূল্যবোধের অবক্ষয়। এইভাবে প্রশ্নগুলোকে ওভাবেই সাজানো হয়েছে। পরের দিকে নজর দাও একটু, পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। আমাদের শিক্ষা ও মনস্তত্ত্ব প্রবন্ধের একেবারে শেষ প্রবন্ধের শেষ অনুচ্ছেদের একটি প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে, তোমাদের মনে রাখতে হবে। এই যে পায়ের কাঁটা, আমরা রাস্তায় হাঁটি, এখন পায়ে কাঁটা লাগবে এই বলে যদি আমরা পায়ের দিকে বারবার তাকাতেই থাকি তাহলে হাঁটার আনন্দটা হারিয়ে যায়। তাই লেখক বলছেন যে এই পায়ের কাঁটার আনন্দ, এখন পায়ে আমি যদি ঠিকঠাক মতো জুতা পরে নিই তাহলে তো আর ভয় থাকে না। এখানে লেখক বোঝাতে চাইছেন যে আমরা যে জায়গাটি নিয়ে বেশি ব্যস্ত থাকি সেটি হচ্ছে আমাদের জীবসত্তা। জীবসত্তার এখানে অন্ন বস্ত্র আর এই ধরনের অন্ন বস্ত্রের যে চাহিদা, তো এই পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না বলতে এখানে যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে কি অন্ন বস্ত্রের চিন্তা। অন্ন বস্ত্রে চিন্তা দূর করতে হবে, তাহলে কিন্তু মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। তারপরে প্রশ্নটি লক্ষ্য করো, মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে পৌঁছাতে দেরি হয় তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমাদের প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পাওয়া। প্রাণিত্বের এখানে লক্ষ্য করো, প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পাওয়া। অর্থাৎ এখানে ঘুরেও একই বিষয়টি দেখো যে আবার জীবসত্তাকে আগে মানুষের যে অন্ন বস্ত্রের যে চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো আগে পূরণ করতে হবে, তাহলে আমাদের মুক্তি সম্ভব। এবার শেষের দিকে একটি প্রশ্ন লক্ষ্য করো, জীবনের উন্নয়নের জন্য কি? জীবনের উন্নয়নের জন্য যদি প্রয়োজন হয় তাহলে চিন্তা, বুদ্ধি ও আত্মপ্রকাশের স্বাধীনতার
থাকতে হবে। তাহলে কিসের কিসের স্বাধীনতা থাকতে হবে? এক হচ্ছে চিন্তা, এক হচ্ছে চিন্তা, বুদ্ধি ও আত্মপ্রকাশের স্বাধীনতা। তো প্রিয় শিক্ষার্থীরা, জীবনের উন্নয়ন করতে গেলে আমাদের চিন্তা, বুদ্ধি ও আত্মপ্রকাশের স্বাধীনতা থাকতে হবে। মতার হোসেন চৌধুরী বলছেন, যেখানে চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা নেই, সেখানে মানুষের মুক্তি নেই। সেখানে কি নেই? তাহলে চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই, সেখানে মানুষের মুক্তি নেই। তাহলে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে গেলে আমাদের এই চিন্তা, বুদ্ধি, আত্মপ্রকাশের স্বাধীনতা অর্জন করতে হবে এবং আমাদের জীবসত্তার যে জায়গাটি বিশৃঙ্খল হয়ে আছে সেটিকে ডেভেলপ করতে হবে, উন্নত করতে হবে। তারপরে আমাদের যে মনুষ্যত্ব, এই অর্জনের দিকটি আমাদেরকে অর্জন করতে হবে। তাহলে মনুষ্যত্ব অর্জনের ক্ষেত্রে যে শিক্ষার গুরুত্ব লেখক বোঝাতে চেয়েছেন, আমাদেরকে ওই প্রমথ চৌধুরীর অন্যতম একটি উক্তি যে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, অর্থাৎ নিজের একটা প্রচেষ্টা আমাদের ভিতরে থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা ছোট প্রশ্নের এই আলোচনার মধ্য থেকে আমি একটা তোমাদের জন্য এখন একটা প্রশ্ন দেব, যে সেই প্রশ্নটি হলো, আত্মিক মৃত্যু বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন? আত্মিক মৃত্যু বলতে লেখক কি বুঝিয়েছেন? প্রশ্ন। আত্মিক মৃত্যু বলতে লেখক কি বুঝিয়েছেন? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার আলোচনা শুনে থাকো, নিশ্চয়ই এটি প্রশ্ন তোমাদের কাছে একেবারে সহজ প্রশ্ন। আত্মিক মৃত্যু বলতে লেখক কি বুঝিয়েছেন? তোমাদের নিশ্চয় প্রশ্নের উত্তর রেডি হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিনে আবার কথা হবে কোনো এক প্রবন্ধ বা কোনো গল্প নিয়ে। এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী।